বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ হায়দার আলী, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীদেরকে বাংলা দ্বিতীয় পত্রের আজকের পাঠে স্বাগতম। তোমাদের জন্য আজকে আমি শীতের সকালে যে শীতকালীন ফুল, সেই ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য এই যে শীতকালীন ফুলের ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ভাবলাম যে শীতকালের এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদের প্রাক নির্বাচনের সিলেবাসটা আমরা শেষ করছি, এই জন্য শীতের আবহ থাকুক। প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাসের পুনরালোচনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আগামী 29শে নভেম্বর থেকে তোমাদের অনলাইন প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমরা ইতোমধ্যে তোমাদের পরীক্ষার সংক্ষেপিত সিলেবাসের পাঠদান শেষ করেছি। তোমরা তো আমি ছাড়াও যে আরেকজন টিচার তোমাদের পড়ান, তামান্নারা ম্যাডাম, তাই না? তামান্নারা ম্যাডাম না ফাহমিদা ম্যাডাম? ফাহমিদা ম্যাডাম, এফএবি ম্যাডাম। তো তিনি তার অংশ শেষ করেছেন তো? জি স্যার। আচ্ছা, আমিও আমার অংশ শেষ করে আমি তো আরো অতিরিক্ত পড়িয়েছি। তো যাই হোক, আমরা শেষ করেছি। আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। তবু যদি তোমরা কোনো বিষয়ে আরো ভালোভাবে বোঝার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করা প্রয়োজন মনে করো, তাহলে আজকের ক্লাসে তা তোমরা অসংকোচে বলতে পারবে। আমি তোমাদের সেসব বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, আমরা আসছি। প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতোমধ্যে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য যে সংক্ষেপিত সিলেবাস দিয়েছি তা লক্ষ্য করো। আমি তোমাদের টোটাল সিলেবাসটা এখানে দেখাবো, হ্যাঁ, যেন তোমরা মানে সব বিষয় সম্পর্কেই তোমাদের কথা বলতে পারো। আমি পার্ট টু পার্ট যাব, বুঝেছো? এই হলো তোমাদের সিলেবাস, আমরা যেটা তোমাদের দিয়েছি। দেখতে পাচ্ছ ছেলেরা? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ বাবা, এই সিলেবাসটা আমরা তোমাদের রিপোর্ট টু প্রিন্সিপালেও দিয়েছি, তোমাদের গ্রুপেও দিয়েছি, সব জায়গায় দেওয়া আছে। তবু আমি এখানে তোমাদের দেখিয়ে দেখিয়ে ভাবলাম যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। যেখানে তোমাদের প্রশ্ন আছে সেখানে উত্তর দেব। হ্যাঁ বলো, কে যেন কি বলতে চেয়েছিলে, সে আগে বলো। স্যার, আমাদের লিখিত অংশের মানে কোশ্চেন প্যাটার্নটা কিভাবে আসবে? যদি আপনি একটা নমুনা কোশ্চেন আমাদের দিতেন, নমুনা প্রশ্ন, তাহলে স্যার অনেক উপকার হতো স্যার। নমুনা কোশ্চেন তো দেওয়া যাবে না, আমি তোমাদের ওই প্রশ্নের ব্যাপারে বলি। শোনো, তোমাদের তো 50 নম্বরের পরীক্ষা, তাই না? ইতোমধ্যেই তোমাদের প্রিন্সিপাল স্যার জানিয়েছেন যে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। এই 50 নম্বরের পরীক্ষার মধ্যে 20 নম্বর হবে এমসিকিউ। 20 নম্বর এমসিকিউ। যদিও দ্বাদশ শ্রেণীতে মানে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে কখনোই কি বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসবে না, কিন্তু যেহেতু আমরা অনলাইনে পরীক্ষা নিচ্ছি, হ্যাঁ, এখন 50 নম্বরের পুরোটাই যদি সিকিউ বা রচনামূলক হয় তাহলে অনেক বড় ব্যাপার হবে এবং লিখতে অনেক সময় লাগবে। যে কারণে প্রিন্সিপাল স্যার তোমাদের এই 50 নম্বরকে দুটি ভাগে ভাগ করেছেন। একটি হলো এমসিকিউ 20 নম্বরের, আর 30 নম্বরের হলো সিকিউ অর্থাৎ রচনামূলক। তাহলে 20 নম্বরের যে এমসিকিউ অর্থাৎ 4টা উত্তর থাকবে, হ্যাঁ, 4টা মানে একটা প্রশ্নের 4টা কি অপশন থাকবে এবং 4টার মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে। হ্যাঁ, তো সেটা তোমরা নির্দেশনা অনুসারে উত্তর করবে, চিহ্নিত করবে। তো সেটা তোমাদের প্রশ্নপত্রেই লেখা থাকবে, কি করতে হবে সবই লেখা থাকবে এবং আইটি ডিপার্টমেন্ট সেগুলো তোমাদের জানাবে। তো যাই হোক, তো এখন তোমাদের এই যে এমসিকিউর মেইন প্রশ্ন এই যে ব্যাকরণ অংশ, যেটা দেখতে পাচ্ছ ছেলেরা, এই ব্যাকরণের যে 6টি অধ্যায়, হ্যাঁ 1 2 3 4 5 6, এই 6টি অধ্যায় থেকে মেইনলি এমসিকিউর প্রশ্নগুলো থাকবে। ঠিক আছে? নির্মিতি অংশ থেকেও কিছুটা থাকতে পারে, কিন্তু না থাকার সম্ভাবনা বেশি। হ্যাঁ, যদি থাকেই নির্মিতি অংশ থাকে তাহলে এই পারিভাষিক শব্দ এখান থেকে হয়তো 2-1টা প্রশ্ন এই ব্যাকরণ অংশে থাকতে পারে, মানে এমসিকিউ অংশে। ঠিক আছে? তাহলে এমসিকিউ মেইনলি ব্যাকরণ অংশ থেকে এমসিকিউ হবে, আর নির্মিতি অংশের পারিভাষিক শব্দ থেকে 2-1টা থাকতেও পারে। আচ্ছা, গেল। আর এই 20 নম্বরের এমসিকিউ, এরপরে সিকিউ কি হবে, অর্থাৎ রচনামূলক প্রশ্ন সম্পূর্ণটা এই নির্মিতি অংশ আমাদের একদম শর্ট করে দিয়েছি তোমাদের। যেমন নির্মিতি অংশের পারিভাষিক শব্দ
তোমাদের যে সিলেবাস বই আছে সেই সিলেবাস বইয়ে দেখবে যে পারিভাষিক শব্দ এ থেকে এইচ পর্যন্ত লেখা আছে, প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস এ থেকে এইচ। কিন্তু আমরা তোমাদের সংক্ষিপ্ত করে দিয়েছি, কি দিয়েছি, এ থেকে ডি, মানে এ বি সি ডি, মানে শুধু 4টি লেটার। এই তোমাদের যে পাঠ্য বই দেখো ছেলেরা, এই পাঠ্য বই এটা, এখান থেকেই এর ভেতরে যে পারিভাষিক শব্দের চ্যাপ্টার আছে এবং এ থেকে ডি পর্যন্ত যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মধ্য থেকেই আসবে, এর বাইরে আসবে না। ঠিক আছে, এই বই তোমাদের পাঠ্য বই। আচ্ছা, তো তাহলে এ বি সি ডি, এখানে আর কতগুলোই বা শব্দ আছে, হয়তো 100 বা তার চেয়ে কিছু বেশি আছে। এই কয়টা শব্দ পড়লেই তোমরা কি এখান থেকে সব পারিভাষিক শব্দের কি লিখতে পারবে। গেল, তারপরে অনুবাদ, অনেক অনুবাদ দেওয়া আছে তোমাদের সিলেবাস বইয়ে, কিন্তু আমরা মাত্র 5টা অনুবাদ এখানে সিলেক্ট করেছি। যাই হোক, এভাবে তোমাদের সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে সবই। আমি প্রথম থেকে আসি, ব্যাকরণ অংশ থেকে আসি। তাহলে তোমাদের এমসিকিউ মেইনলি হবে এই ব্যাকরণ অংশের এই 6টা চ্যাপ্টার থেকে, আর পারিভাষিক শব্দ দুই একটা থাকতে পারে। আর সিকিউ হবে নির্মিতি অংশের এই যে সংক্ষিপ্ত যে সিলেবাস। সিকিউ, স্যার সিকিউতে আমাদের যে প্যাটার্ন থাকে স্যার বোর্ডে যেরকম স্যার একদম একই প্যাটার্নে, একই প্যাটার্ন, কোনো রকম পরিবর্তন হবে না। একই প্যাটার্ন, অথবা থাকবে, আমি বুঝিয়ে দিচ্ছি, সব বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথম থেকে আসি, প্রথম থেকে আসি বাবা। ব্যাকরণ অংশ, তোমাদেরকে আমি জিজ্ঞেস করব যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বোঝার কোনো সমস্যা আছে কিনা, এইভাবে আমরা নিচের দিকে যাব। দেখো, বাংলা উচ্চারণের নিয়ম, শুধু স্বরধ্বনির উচ্চারণ তোমাদের পাঠ্য। তাহলে স্বরধ্বনির উচ্চারণ মানে তোমাদের যে বইয়ে তোমরা কিন্তু সবকিছুর জন্য হ্যাঁ এই বই অনুসরণ করবে, কারণ আমরা প্রাক নির্বাচনী পরীক্ষার তোমাদের প্রশ্নপত্র এই বই থেকেই দেব। আর নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র এই বই থেকেই সব যে দেব তাও না, তার কারণ বোর্ড পরীক্ষার জন্য যা ইম্পর্টেন্ট, ধরো যে যেগুলো অতীতে এসেছে মোস্ট ইম্পর্টেন্ট মনে করছি, সেগুলো আমরা করব। হ্যাঁ, কিন্তু প্রাক নির্বাচনীর সমস্ত কিছু কি এই বই থেকে থাকবে। তোমাদের সিলেবাসে যা চ্যাপ্টার আছে, যেটুকু আছে সেইটুকু এই বই কেন্দ্রিক হবে, মনে রেখো কিন্তু এটা। হ্যাঁ, অতএব এই বইটা পড়তে হবে। তাহলে বাংলা উচ্চারণের নিয়ম চ্যাপ্টারে স্বরধ্বনির উচ্চারণ যে অংশটুকু, স্বরেয় থেকে ঔ পর্যন্ত, স্বরেয় থেকে ঔ পর্যন্ত এই বইয়ে তোমাদের যেটুকু আলোচনা আছে সেইটুকুই তোমাদের পাঠ্য। এবং এখানে তোমাদের নৈর্ব্যক্তিক অর্থাৎ কি যা কিছু আসার, হ্যাঁ এগুলো তোমরা মনে রাখবে ভালো করে। ঠিক আছে, নির্মিতি অংশেও কিন্তু এখান থেকে দুই একটা আসতে পারে এই ব্যাকরণ অংশ থেকে। ঠিক আছে, নির্মিতি অংশে মেইনলি এই নির্মিতি অংশই থাকবে, রচনামূলক অংশ সিকিউটা, কিন্তু এখান থেকেও কি সামান্য থাকতে পারে। আচ্ছা, তাহলে বাংলা উচ্চারণের নিয়ম চ্যাপ্টার, স্বরধ্বনির উচ্চারণ অ থেকে ঔ পর্যন্ত। তো অ থেকে ঔ পর্যন্ত আমি তো তোমাদের সব স্লাইডে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, যে স্বরেয় ধ্বনির উচ্চারণের নিয়মগুলো, হ্যাঁ নিয়মও আসতে পারে, যেমন সিকিউ এমসিকিউ তে আসতে পারে যে অ ধ্বনির পর, হ্যাঁ কি বলবো, যে জফলা থাকলে অ এর উচ্চারণ কি হয়, অ ধ্বনির পর ক্ষিয় থাকলে অ এর উচ্চারণ কি হয়। হ্যাঁ, তারপরে এরকম আছে না, অনেক নিয়ম আছে। বা না বোধক অ এর উচ্চারণ, শব্দের আদিতে না বোধক অ এর উচ্চারণ কেমন হয়, সংবৃত বিবৃত নাকি, এরকমের আছে না। এইরকমও প্রশ্ন থাকতে পারে। আবার কি, যে কোনো শব্দ দিয়ে যে এই শব্দটির ঠিক উচ্চারণ নিচের কোনটি, শুদ্ধ উচ্চারণ কোনটি, উচ্চারণ লেখা থাকতে পারে। তো এই হলো বাংলা উচ্চারণের নিয়ম চ্যাপ্টার থেকে প্রশ্নের ধরন। বুঝেছো ছেলেরা? জি স্যার। হ্যাঁ, তোমাদের কারো জিজ্ঞাসা আছে বলো, এই বাংলা উচ্চারণের নিয়ম চ্যাপ্টারে কারো কোনো জিজ্ঞাসা? আমরা একটা পর একটা যাবো না স্যার। আচ্ছা, গুড। বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের নিয়মে কি, খুবই সহজ। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম, তোমাদের প্রাক নির্বাচনী সিলেবাস। বাংলা একাডেমির যেটুকু বাংলা বানানের নিয়ম, যেমন তৎসম শব্দের বানানের নিয়ম, অতৎসম শব্দ, তদ্ভব শব্দ, এই তো তৎসম অতৎসম তদ্ভব শব্দের যে বানানের নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো দুই একটা দিতে পারে। হ্যাঁ, ওই যে যেমন বললাম যে স্বরধ্বনির উচ্চারণের নিয়ম দিয়ে বলতে পারে যে এটা কি বাংলা একাডেমির নিয়মও। যেমন ধরো যে অনেক নিয়ম আছে না, যে বাংলা একাডেমির যেমন যে অতৎসম শব্দে কি হয়, তৎসম শব্দে কি হয়, বানান রস্বই দীর্ঘ রস্বই দীর্ঘ, কিংবা দ্বিত্ব হয় না, হ্যাঁ ইত্যাদি অনেক রকমের বানানের ব্যাপার আছে। সেগুলো তোমরা কি ভালো করে পড়বে, এবং এখান থেকে তোমাদের ওই রকম দুই একটা নিয়মও দিতে পারে এমসিকিউতে। আবার কি, নিচের কোন বানানটি শুদ্ধ, এরকম হতে পারে। বা নিচের বানানগুলোর মধ্যে কোনটি অশুদ্ধ, তিনটাই শুদ্ধ একটা অশুদ্ধ থাকতে পারে, আবার তিনটাই অশুদ্ধ একটা শুদ্ধ, এরকম থাকতে পারে। এই গেল। এখানে কারো কোনো জিজ্ঞাসা বলো বাংলা বানানের নিয়ম? না স্যার, নাই। হ্যাঁ, এই দুইটা চ্যাপ্টার তো আমি পড়িয়েছি, বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম। আর 3 নম্বরটা ম্যাডাম পড়িয়েছেন তোমাদের,
দেখো বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী অর্থাৎ পদ প্রকরণ, এই বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীতে তোমাদের আমরা ইও কমিয়ে দিয়েছি। এখানে কিন্তু বিশেষ্য বিশেষণ সর্বনাম পদ পর্যন্ত ছিল। তোমাদের প্রাক নির্বাচনীতে যে সিলেবাস সর্বনাম পদও ছিল, আমরা কমিয়ে দিয়েছি, সংক্ষেপ করেছি। হ্যাঁ, তো অতএব এখানে তোমরা শুধুই কি বিশেষ্য এবং বিশেষণ পদ, তাহলে পদের সংজ্ঞা আছে ওখানে, পদের প্রকারভেদ গুলো এগুলো পড়তে হবে, কারণ এগুলো থেকে নৈর্ব্যক্তিকের প্রসঙ্গ থাকতে পারে। হ্যাঁ, যে পদের সংজ্ঞা, পদের প্রকারভেদ, তারপরে বিশেষ্য পদের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, বিশেষণ পদের শ্রেণী বিভাগ হতে পারে যে নিচের কোনটি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ, নিচের কোনটি ভাববাচক বিশেষ্যের উদাহরণ, বা নিচের কোনটি কি এই বিশেষণ পদ ওই বিশেষণ পদ, এরকম আসতে পারে। হ্যাঁ, এইভাবে কি এমসিকিউর প্রশ্নগুলো এখান থেকে হতে পারে, বা সংজ্ঞাও দিতে পারে যে 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 বিশেষণ পদ অমুক পদকে বিশেষিত করে তাকে কি বলে। বুঝেছো ছেলেরা? জি স্যার। জি স্যার। এখানে এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার, না স্যার, নাই স্যার। গুড। তারপরে দেখো 4 নম্বর, এটাও আমি পড়িয়েছি, বাংলা শব্দ গঠন, শব্দের সংজ্ঞা ও গঠনগত শ্রেণী বিভাগ, উপসর্গ। হ্যাঁ, এখানে মূলত উপসর্গটাই তোমাদের কিন্তু শব্দের গঠন, সংজ্ঞা, শব্দের সংজ্ঞা এবং গঠনের ওখানে আলোচনা আছে যে বাংলা ভাষার শব্দগুলোকে উৎপত্তিগত দিক থেকে 5 ভাগে ভাগ করা হয়, গঠনগত দিক থেকে মূলত 2 ভাগে ভাগ করা হয়, মৌলিক শব্দ, সাধিত শব্দ। হ্যাঁ, এগুলো আছে না, অর্থমূলক শ্রেণী বিভাগ, এগুলো একটুখানি দেখে নেবে, ভূমিকার অংশটা, এই যে শব্দের সংজ্ঞা ও গঠনগত শ্রেণী বিভাগ। তারপরে উপসর্গ চ্যাপ্টার, উপসর্গ চ্যাপ্টার তো আমি টোটালি তোমাদের বুঝিয়ে দিয়েছি এবং একটা নোট দিয়েছি। তো এই এই এখানে কি আসতে পারে যে নিচের কোনটি কি বাংলা উপসর্গ, নিচের কোনটি সংস্কৃত উপসর্গ, বা নিচের কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে, বা যে কোনো একটা উপসর্গ দিয়ে বলতে পারে যে এই উপসর্গটি কোন শ্রেণীভুক্ত। বুঝেছো ছেলেরা? বা বাংলা উপসর্গ কতটি, সংস্কৃত উপসর্গ কতটি। হ্যাঁ, উপসর্গ জাতীয় যে প্রশ্ন বা যে এমন আসতে পারে, যেমন তোমাদের তো এগুলো একেবারেই সহজ জিনিস। হ্যাঁ, উপসর্গগুলো মনে রাখবে, বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি, তারপরে আরবি ফার্সি উপসর্গ আছে সেখানে, সেই উপসর্গগুলো কোনটি কোন শ্রেণীর উপসর্গ এগুলো ভালো করে মনে রাখবে। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে, অর্থবোধকতা আছে। নানা রকমের কি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন যেমন হওয়া দরকার সেরকম হবে। এখানে কারো কোনো জিজ্ঞাসা বলো এই চ্যাপ্টারে? কথা বলো ছেলেরা, কথা বলো। এই চ্যাপ্টারে কারো কোনো জিজ্ঞাসা? নাই মনে হয়েছে। কেউ কোনো কথা বলে না, তুমি শুধু একা বলছো। অন্যরা আছে না নাই ক্লাসে, নাকি ঢুকে চলে গেছে? হ্যাঁ, সবাই আসো তো? ওই ছেলেরা সমস্যারে একটা উত্তর দাও দেখি, সবাই আসো ক্লাসে? 12 জনকে দেখতে পাচ্ছি। জি স্যার। হ্যাঁ, তো 12 জন। জি স্যার, আসি স্যার। জি স্যার। গুড। হ্যাঁ, তোমাদের জন্যই তো এই ক্লাস, না আমি তো এই ক্লাসটা আজকে নাও নিতে পারতাম। হ্যাঁ, আমি দেখলাম যে না, অন্য 2টা সেকশন, আমি তো 3টা সেকশনে পড়াই দ্বাদশ, তো অন্য 2টা সেকশনে আমি পুনরালোচনা করে দিয়েছি, এখন তোমরা কেন বঞ্চিত হবে, এই কারণে আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি। দেখো বাক্যতত্ত্ব, দেখো বাক্যতত্ত্ব ম্যাডাম পড়িয়েছেন। হ্যাঁ, তো এখানে কতটুকু তোমাদের সিলেবাস, বাক্যের সংজ্ঞা ও বাক্যের গুণ বা বৈশিষ্ট্য। তো জানোই এগুলো, যে বাক্যের 3টি গুণ বা বৈশিষ্ট্য আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। হ্যাঁ, তারপরে উদ্দেশ্য এবং বিধেয়। তো আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতার সংজ্ঞা আসতে পারে। হ্যাঁ, যেমন ধরো যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে, বাক্যের কোন বৈশিষ্ট্য বলে। বা ধরো যে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে। হ্যাঁ, তারপরে বাক্যে ভাবগত বা অর্থগত মিলবন্ধনের নাম কি, তাই না বাবা? এগুলো আছে না, এই সংজ্ঞাগুলো আসতে পারে। বা নিচের কোন বাক্যে আসক্তি বৈশিষ্ট্য নেই, এগুলো এমসিকিউর কোশ্চেন যেভাবে হয় ঠিক সেভাবে বাক্যের ব্যাপারগুলো। আর উদ্দেশ্য, বিধেয়, সাবজেক্ট, প্রেডিকেট, এটা তো বোঝোই। হ্যাঁ, যে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে, বা যার সম্পর্কে বলা হয় তাকে কি বলে। হ্যাঁ, তারপরে যা বলা হয় তাকে কি বলে, উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্যের সম্প্রসারক, বিধেয়ের সম্প্রসারক, এগুলো আছে। এই অংশগুলো নৈর্ব্যক্তিকের জন্য বা এমসিকিউর জন্য যতটুকু দরকার ততটুকু। এখানে কারো কোনো জিজ্ঞাসা বাক্যতত্ত্বে? বলো। না স্যার। আচ্ছা, না স্যার। এরপরে দেখো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এটাও ম্যাডাম পড়িয়েছেন। হ্যাঁ, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এটাও কিন্তু অশুদ্ধি সংশোধন, অর্থাৎ বাংলা বানানের নিয়ম যে আছে তোমাদের, সেই বাংলা বানানের নিয়মের একটা অংশ এখানে তোমাদের শব্দের বানানের অশুদ্ধি। কিন্তু এছাড়াও এখানে বহুমাত্রিক ব্যাপার আছে, অর্থাৎ যে কোনো
একটি বাক্যকে শুদ্ধ করার জন্য বহু দিক লক্ষ্য রাখতে হয়। হ্যাঁ, যেমন শব্দের বানান ভুল আছে কিনা এটা লক্ষ্য রাখতে হয়, শব্দের গঠন ভুল আছে কিনা, গঠনগত অশুদ্ধি কতগুলো আছে। যেমন ধরে যে অভ্যন্তরীণ না আভ্যন্তরীণ, অভ্যন্তরীণ তো অভ্যন্তরীণ এটা গঠনগত ভুল, আভ্যন্তরীণটা গঠনগত ভুল। বা মাধুর্যতা নয় মাধুর্য, সৌজন্যতা নয় সৌজন্য, দারিদ্রতা নয় দারিদ্র, এই যে এগুলো হলো গঠনগত ভুল। হ্যাঁ, এগুলো বানান ভুল নয়, গঠনগত ভুল। আবার আবার কোন শব্দের কি বাহুল্য দোষ আছে, যেমন শুধুমাত্র, কেবলমাত্র, সদা সর্বদা, অশ্রুজল, হ্যাঁ, সময়কাল, এগুলো কি সব বাহুল্য দোষের দুষ্ট শব্দ। অর্থাৎ একই শব্দে কি একই অর্থের দুইটা রূপ আছে, একটা ব্যবহার করতে হবে, কেবলমাত্র নয় কেবল বা মাত্র, শুধুমাত্র নয় শুধু বা মাত্র, ইত্যাদি। তারপরে আবার সাধুচলিত রীতির মিশ্রণ থাকতে পারে বাক্যের ভেতরে, গুরুচণ্ডালী দোষযুক্ত শব্দ থাকতে পারে, বাগধারার শব্দ পরিবর্তন জনিত ভুল থাকতে পারে। বাগধারার শব্দগুলো তো কি ইডিয়ম ফ্রেজ, এগুলোর কি কোনো পরিবর্তন হবে না। এমনকি প্রবাদ প্রবচন ঠিক যেভাবে মানুষ বলেছে, যেভাবে সমাজে প্রচলিত, ঠিক সেভাবেই কি সেই প্রবাদ প্রবচন বলতে হবে, সেখানকার কোনো শব্দ চেঞ্জ করা যাবে না। তো ওই ধরনের কোনো অশুদ্ধি কি একই বাক্যে থাকতে পারে। তো এই জন্য বাক্য শুদ্ধকরণের ক্ষেত্রে এই সকল বিষয় কি লক্ষ্য রাখতে হবে। তারপরে নানা ধরনের অশুদ্ধি, যেমন সন্ধি জাতীয় শব্দের অশুদ্ধি, সন্ধি জাতীয় শব্দগুলোর, তারপরে সমাজ ঘটিত অশুদ্ধি, নিচের কোন শব্দটি সমাজ ঘটিত অশুদ্ধি, নিচের কোন শব্দটি প্রত্যয় ঘটিত অশুদ্ধির উদাহরণ, এগুলো আছে না বাবা তোমাদের বইয়ে? এই যে জি স্যার, রাইট, এই বই কেন্দ্রিক সবসময় কিন্তু মনে রাখবা, আমি তোমাদের এই বইটা বারবার দেখাচ্ছি। এই সমস্ত কিছু, এই যে আমরা বাংলা ব্যাকরণের 6টি বললাম এবং পারিভাষিক শব্দ সহ বললাম, এই বইয়ে যা কিছু আছে সব এই বই থেকেই আসবে, এর বাইরে আসবে না, মনে রেখো। আচ্ছা, আর এই গেল বাংলা ব্যাকরণের অংশ। তাহলে বাংলা ব্যাকরণের এই অংশ থেকে মূলত এমসিকিউ হবে মূলত, আর এখান থেকে দুই একটা অংশ সিকিউ তেও থাকতে পারে। আচ্ছা, সিকিউ মেইনলি হবে নির্মিতি অংশ থেকে। দেখো নির্মিতি, এবার দেখো পারিভাষিক শব্দ এ থেকে ডি, আমি তো এটা আগেই বলেছি এ থেকে ডি পর্যন্ত হয়তো 100 বা তার কিছু বেশি শব্দ হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গা থেকে নম্বর পাওয়া। হ্যাঁ, কারণ হলো যে এই কয়টা শব্দ যদি আত্মস্থ করতে পারো তাহলে তোমার অনেক বড় কাজ হয়ে গেল, তোমার নির্বাচনী পরীক্ষারও প্রস্তুতি হয়ে গেল, প্রাক নির্বাচনীর তো হলোই, নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি সহ অন্য সকল বোর্ড পরীক্ষার প্রস্তুতি হয়ে গেল অনেকখানি। এ থেকে ডি পর্যন্ত মুখস্থ করে ফেলবে ইম্পর্টেন্ট শব্দগুলো সবই। আচ্ছা গেল। তারপরে আর শুদ্ধ বানান, এটা কিন্তু খেয়াল রেখো, আমি তোমাদের যখন পারিভাষিক শব্দের আলোচনা করেছিলাম তখন বলেছি যে অনেকেই শব্দ লেখে, ধরো যে তোমাদের এটা রচনামূলক নির্মিতি পরীক্ষায় এলো, তখন তুমি কি করবে, প্রশ্নের নম্বর লিখবে, যে ধরো যে 1 নম্বর প্রশ্নের উত্তর লেখার পরে নিচে লিখবে কি প্রদত্ত শব্দ, আর ডান দিকে কি পারিভাষিক রূপ বা পারিভাষিক শব্দ। তো তাহলে লিখে আন্ডারলাইন করবে। তারপরে তুমি কি যে কয়টা শব্দ তোমার উত্তর দিতে বলা হয়েছে সেই কয়টা শব্দ আগে বেছে প্রদত্ত শব্দের নিচে লিখে নেবে, প্রদত্ত শব্দের নিচে, হ্যাঁ, লিখে ডান দিকে ওই শব্দের পরিভাষা বা বাংলা পারিভাষিক রূপটা লিখবে। এই পারিভাষিক রূপটা লেখার সময় খুব সচেতন থাকতে হবে যে বানান ভুল হচ্ছে কিনা, বানানটা খুব মনে রাখবে। যখন তোমরা এটা প্রস্তুতি নিবে তখন কিন্তু খুব বানানের দিকে লক্ষ্য রাখবে। আমি তোমাদের বানানের ব্যাপারে সচেতন করেছিলাম যে পারিভাষিক শব্দের বানান যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু নম্বর পাবে না, এবং বেশ কতগুলো শব্দ আছে যেগুলোর পারিভাষিক রূপে কঠিন বানান আছে, এগুলো খুব ভালো করে দেখা চাই। ঠিক আছে ছেলেরা, পারিভাষিক শব্দের ব্যাপারে যা বললাম। জি স্যার। হ্যাঁ, এবং এই পারিভাষিক শব্দের অথবা থাকবে একটি অনুবাদ। শোনো, একদম বোর্ডের নিয়মে থাকবে নির্মিতি অংশটা পুরা। দেখো একটা পারিভাষিক শব্দের প্রশ্ন তো থাকবে, এখান থেকে বোর্ডের নিয়মে যতটার মধ্যে যতটা উত্তর দিতে হয় বা সেই অনুপাতে, কম থাকলেও ওইভাবে থাকবে। আর অনুবাদ একটা থাকবে এর অথবা। অনুবাদ এই যে দেখো মাত্র 5টা অনুবাদ, আমি সব অনুবাদ কিন্তু তোমাদের দিয়েছি, আমি তোমাদের অনুবাদের শীট দিয়ে দিয়েছি না। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় যে কয়টা অনুবাদ আছে সব কয়টা কি সিলেবাসে যে কয়টা আছে সব কয়টার অনুবাদ আমি দিয়ে দিয়েছি শীট। তো ওই অনুবাদগুলো যদি তোমরা হুবহু মুখস্থ করে লিখতে পারো, এই 5টা অনুবাদ মুখস্থ করে ফেলতে পারো, তাহলে এখান থেকে যে কোনো একটা আসবে। তাদের যে কোনো একটা এলে তুমি কি হুবহু যদি অনুবাদটা করে দিতে পারো তাহলে যত থাকবে ততই কি। এইটার সাথে পারিভাষিক শব্দ হলো অথবা থাকবে না? হ্যাঁ বললাম তো, এতক্ষণ কি বললাম, পারিভাষিক শব্দের অথবা থাকবে অনুবাদ, বোর্ডের নিয়মে থাকবে। নির্মিতি অংশের সব প্রশ্ন বোর্ডের নিয়মে থাকবে, যেটার অথবা যেটা আসে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে এই 5টা মাত্র অনুবাদ, এই 5টার যে কোনোটা আসতে পারে পারিভাষিক শব্দের অথবা হিসাবে। অতএব তুমি যদি পারিভাষিক শব্দ না দিতে চাও বা ধরো যে তোমার ভুলে গেছো, বানান ভুলে গেছো বা ঠিক লিখতে পারছো না, তখন তুমি অনুবাদ দিয়ে দেবে,
এই পাঁচটার যে কোনো একটা আসবে। আচ্ছা গেল, এই গেল। তারপরে দিনলিপি লিখন, দেখো এখানে চারটা বিষয়, দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণন, এই এখানে দুইটা আছে মাত্র। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিনলিপি লেখো, কলেজ জীবনের প্রথম দিনের একটি দিনলিপি লেখো। তো তাহলে এই দুইটা মাত্র আছে। অভিজ্ঞতা বর্ণন এখানেও মাত্র দুইটা, শহীদ মিনার, জাতীয় জাদুঘর, এই চারটার মধ্যে যে কোনো একটা থাকবে। এর অথবা থাকবে এই ভাষণ দুইটা আছে আর প্রতিবেদন দুইটা, এই চারটার মধ্যে একটা। তাহলে দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণন থেকে এই দুইটা বিষয় থেকে একটা থাকবে প্রশ্ন, আর এর অথবা থাকবে ভাষণ অথবা প্রতিবেদন থেকে একটা। এই তো এখানে দেখো অনেক ছিল, কিন্তু তোমাদের সিলেবাসে, মূল সিলেবাসে অনেক ছিল, বিষয় ছিল, দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণন, ভাষণ প্রতিবেদন অনেক ছিল। আমরা একদম কমিয়ে দিয়েছি, দুইটা করে দিয়েছি, যেন তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়। তো এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে বলো? এই চারটা অংশ থেকে মাত্র একটা উত্তর দিতে হবে তোমাদের। তবে অথবা এই যে এই 3, 4 থেকে একটা আসবে, আর 5, 6 থেকে একটা আসবে। সেটা তোমার ধরো যে দিনলিপি লিখন আসতে পারে, বা অভিজ্ঞতা বর্ণন থেকে আসতে পারে একটা, আর ভাষণ থেকেও আসতে পারে, প্রতিবেদন থেকেও আসতে পারে, যে কোনো একটা এখান থেকে আসবে, যে কোনো অংশ থেকে। অতএব তোমাকে যদি প্রস্তুতি নিতে হয় তাহলে এখানকার যে কোনো একটা, মানে দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণন অংশ থেকে যদি দিতে চাও তাহলে এই দুইটাই পড়তে হবে তোমাকে, চারটাই পড়তে হবে, দুইটা চারটা। আর ভাষণ প্রতিবেদন থেকে যদি পড়তে চাও তাহলে তোমাকে এই চারটাই পড়তে হবে, যদি তুমি শর্টলি করতে চাও, প্রস্তুতি নিতে চাও। ঠিক আছে? এই গেল। এরপরে যাই আমরা বৈদ্যুতিন চিঠি, মানে কি ইমেইল, আর খুদে বার্তা, SMS। এই বৈদ্যুতিন চিঠি আর খুদে বার্তা এখানেও মাত্র দুইটা আমরা দিয়েছি, খুদে বার্তাও দুইটা। এই চারটা থেকে যে কোনো একটা থাকবে, মানে বৈদ্যুতিন চিঠিও থাকবে অথবা খুদে বার্তা থেকে থাকবে একটা। আচ্ছা, এর অথবা থাকবে কি চিঠিপত্র, আবেদনপত্র, এখানেও দুইটা চারটা, এই চারটা থেকে একটা থাকবে। হয় চিঠিপত্র অংশ থেকে থাকবে, নাহলে আবেদনপত্র থেকে থাকবে একটা, আর এখানে ইমেইল থেকে থাকবে অথবা খুদে বার্তা থেকে একটা থাকবে। এই চারটা থেকে একটা, আর এখানে চারটা থেকে একটা। বলো, কারো কোনো জিজ্ঞাসা? না স্যার। আচ্ছা, 7, 8, 9, 10 থেকে গেল আমাদের একটা প্রশ্ন। এই তারপরে সারাংশ, সারমর্ম থেকে একটা, দুইটা মাত্র সারাংশ আছে, মানে গদ্যের অংশ, আর সারমর্মও মাত্র দুইটা আছে। এই দুইটা চারটা, এই চারটা পড়লেই তো একটা কমন। এর অথবা থাকবে কি ভাব সম্প্রসারণ, এখানেও মাত্র আমরা চারটা দিয়েছি। এগুলো তোমাদের মূল সিলেবাসে অনেক ছিল, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম অনেক ছিল। আমরা কমিয়ে মাত্র কি এই যে যেন চারটার মধ্যে একটা লিখতে পারে, এখানেও চারটার মধ্যে একটা। তাহলে সারাংশ, সারমর্মের মধ্যে একটা থাকবে, এর অথবা থাকবে ভাব সম্প্রসারণ। তুমি যদি শুধুই ভাব সম্প্রসারণ চারটা পড়ো তাও কি তোমার উত্তর দিতে পারবে, প্রস্তুতি হয়ে গেল। অথবা সারাংশ, সারমর্ম এই চারটাই পড়তে হবে, তাহলে একটার উত্তর হয়ে যাবে। বুঝেছো ছেলেরা? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। তারপরে সংলাপ, দেখো সংলাপ মাত্র চারটা আছে, চারটা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ইভটিজিং, উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি, উচ্চশিক্ষার বিষয় নির্বাচন। এই তো আর এর অথবা কি খুদে গল্প রচনা, এখানেও চারটা মাত্র খুদে গল্প রচনার বিষয় আছে: সাদা মনের মানুষ, সততার পুরস্কার, রিক্সাওয়ালা, ফেসবুক ব্যবহার। তো এগুলোর শিরোনাম যে যেমন আছে তেমন দিয়েও গল্পগুলো লিখতে বলা হতে পারে। আবার কি এই শিরোনামগুলোকে কেন্দ্র করে কি গল্প সংকেত, অর্থাৎ কিছু অংশ গল্প লিখে দেওয়া থাকবে, এবং সেখান থেকে কি তোমাকে গল্পটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো এই আমরা তো খুদে গল্প আমি নিজেই বুঝিয়েছি তোমাদের কিভাবে শিরোনাম লিখতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে এগিয়ে নিতে হবে। প্রধান চরিত্রকে মারা যাবে না শুরুর দিকে, হ্যাঁ। তারপরে গল্পের শেষাংশ গিয়ে কি হবে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকবে, আশাবাদী দৃষ্টিভঙ্গি ইত্যাদি। সংলাপের ক্ষেত্রেও আমি বলেছি, এগুলো তো আমি পড়িয়েছি। সংলাপ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ইভটিজিং, এগুলো তো খুবই সাম্প্রতিক বিষয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি, উচ্চশিক্ষার বিষয় নির্বাচন, এগুলো সবই তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট। তাহলে সংলাপ রচনা এবং খুদে গল্প রচনা, সংলাপ রচনা থেকে একটা থাকবে, এর অথবা থাকবে কি খুদে গল্প রচনা থেকে। জি স্যার। হ্যাঁ। আর তারপরে হলো প্রবন্ধ রচনা, রচনা অনেক ছিল তোমাদের, এখান থেকে আমরা মাত্র কয়েকটা দিয়েছি। এই সবই নিয়ম বলে দিয়েছি। এখন তোমাদের বলো এই টোটাল সিলেবাসে কত কত করে থাকবে প্রত্যেকটাই, লিখিত অংশে মার্ক কত? তোমাদের যেহেতু নম্বর কম, 100 নম্বরকে কি অর্ধেক করা হয়েছে, তাই না? জি স্যার। 100 নম্বরকে অর্ধেক করা হয়েছে, অতএব 50। তো 50-এর মধ্যে তোমাদের 20 নম্বর হলো কি নৈর্ব্যক্তিক, এমসিকিউ। জি জি স্যার। হ্যাঁ। আর বাকি 30 নম্বর হলো নির্মিতি, অর্থাৎ সিকিউ। তো অতএব 30 নম্বরকে কি ওই 10 10 10 করে তো আর দেওয়া যাবে না, এখানে নম্বর কমে যাবে। হ্যাঁ, এক নম্বর কমে যাবে আর কি। হ্যাঁ, তোমাদের নম্বর যাই হোক না কেন, তোমাদের 1.5 ঘন্টা সময়। শোনো ছেলেরা, বলি আমি আগে, 1.5 ঘন্টা সময় কিন্তু
এই সিকিউ তোমাদের এখানে থাকবে 20 মিনিট, মানে এমসিকিউ কয় মিনিট? 20 মিনিট। রাইট, 20টা প্রশ্ন 20 মিনিট গেল। আচ্ছা, ওইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের এই পরীক্ষা শুরু হবে। এখানে 30 নম্বরের উত্তরের জন্য 1.5 ঘন্টা, 90 মিনিট, 90 মিনিট সময়। এই 90 মিনিট এর মতো করে হিসাব করে কি প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ তোমরা যেন 90 মিনিটে লেখা শেষ করতে পারো। হ্যাঁ, আর আমি তোমাদের বলে দেই, ধরো যে দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণন বা ভাষণ প্রতিবেদন, হ্যাঁ 3-4 থেকে একটা আসবে, 5-6 থেকে একটা আসবে। এখানে যে কোনো তুমি একটা অর্থাৎ অথবা যেটাই লেখো না কেন, এখানে তুমি 2 পৃষ্ঠা লিখবে। 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা মানে কি ছেলেরা বলি আমি, 2 পৃষ্ঠা মানে হলো এই 2 পৃষ্ঠা মানে হলো 1 পাতা। ধরো এই পৃষ্ঠা, এই পৃষ্ঠা, পাশাপাশি যদি 2 পৃষ্ঠা হয় হলো, আর যদি পাশাপাশি 2 পৃষ্ঠা না হয় কোনো সমস্যা নেই। এই পৃষ্ঠায় লিখলে, লেখার পরে পৃষ্ঠা উল্টিয়ে কি আরেক পৃষ্ঠা লিখলে, অর্থাৎ 2 পৃষ্ঠা অন্তত লিখতে হবে এই উত্তরগুলো। মনে রেখো তোমাদের হাতের লেখায় দিনলিপি লিখন বা অভিজ্ঞতা বর্ণন, হ্যাঁ দিনলিপি লিখনেও প্যারা করে লিখতে হবে। দিনলিপি লিখনে কিন্তু তোমাদের আমি সচেতন করছি, ম্যাডাম নিশ্চয়ই বুঝিয়েছেন, হ্যাঁ যে যেমন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, এগুলো অনেক ছেলে ভুল করে, আর এই জন্য আমি তোমাদের কথাগুলো বলছি। খাতা দেখতে গিয়ে আমরা দেখেছি যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ উপরে যে তারিখ দিতে হয় দিনলিপি লিখন, কারণ তুমি যে দিনের দিনলিপি লিখন লিখছো, সাধারণত ডায়েরি মানুষ কিভাবে লেখে, ডায়েরিতে কি ওখানে তারিখ দেওয়াই থাকে, যে তারিখের ডায়েরি তিনি লিখছেন সেই তারিখ দেওয়াই থাকে। আর যদি দেওয়া নাও থাকে তিনি কি তারিখটা উপরে দিয়ে নেন। হ্যাঁ, তো এখন তুমি কোন তারিখ দিবে? অনেক ছেলেকে আমরা দেখি যে তারিখ দিয়েছে যেদিন পরীক্ষা দিচ্ছে ওই দিন। আরে বাবা, যেদিন পরীক্ষা দিচ্ছে ওই দিন কি এসএসসি পরীক্ষার রেজাল্ট হওয়া সম্ভব? এসএসসি পরীক্ষার রেজাল্ট সাধারণত যে মাসে সাধারণত হয়, স্বাভাবিক একটা কি তারিখ না হয় তোমার মনে নাই, কিন্তু সাধারণত কি তোমার ধরো যে মে মাসে গিয়ে ফল প্রকাশিত হয়, তাই না? তো তুমি মে মাসের যে কোনো একটা তারিখ আনুমানিক দিতে পারো। এইভাবে তোমাদের কিন্তু চিন্তা করতে হবে। কলেজ জীবনের প্রথম দিন, এখানেও তারিখ চিন্তা করতে হবে, কারণ 1 জুলাই কি ক্লাস শুরু হয়, কলেজ জীবন শুরু হয়। তো অতএব এই তারিখগুলো যেন যথাযথ হয়, যেটাই আসুক না কেন তারিখ যথাযথভাবে লিখতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু অনেকেই ভুল করে। এই এখানে ভুল করতে গিয়েই শুরুতে গিয়ে একটা নম্বর কমে যায়, যে সচেতন নয় স্টুডেন্ট, খেয়াল করো এটা। আচ্ছা, তাহলে এগুলো প্যারা করে লিখবে। দিনলিপি লিখনও প্যারা করে লিখবে, মিনিমাম 3টা প্যারায় লিখবে। অভিজ্ঞতা বর্ণন যদি লেখো তাও কি 3টা প্যারায় লিখবে। ও আরেকটা জিনিস খেয়াল করো ছেলেরা, বলে দিই তোমাদের আমি, যেমন পারিভাষিক শব্দ যখন লিখবে তখন তো প্রদত্ত শব্দের নিচে শব্দগুলো লিখবে, যে শব্দগুলো তুমি পারিভাষিক শব্দ লিখবে, আর ডান দিকে পারিভাষিক শব্দ, প্রদত্ত শব্দ ডান দিকে পারিভাষিক শব্দ গেল। এইটাই শুধু তুলবে, আর অনুবাদ কখনো তুলবে না। অনুবাদের ইংলিশ তুলতে হবে না, একটা শব্দও না। তুমি যদি অনুবাদ লেখো তাহলে তোমাকে কি প্রশ্নের নম্বরটা শুধু লিখতে হবে, যে এত নম্বর প্রশ্নের উত্তর। যদি অথবা থাকে অথবাটাও লিখতে হবে, যত নম্বর মূল নম্বরটার পরেই কি অথবাটা ব্র্যাকেটে দিতে হবে, নম্বর প্রশ্নের উত্তর। ক খ থাকলে ক খ দিতে হবে। আচ্ছা, আর ইংলিশ তুলবে না, একটাও তুলবে না। অনেক স্টুডেন্ট কি করে যে প্রথম 2-3টা শব্দ যেমন আমরা দিয়েছি তারপর ডট দিয়ে শেষ করেছি এরকম দেয়। নো, কোনো দরকার নাই, প্রশ্ন তোলার দরকার নেই, উত্তর লিখবে। যেখানে প্রশ্ন তোলার দরকার সেখানে আমি বলে দিচ্ছি। দেখো দিনলিপি লিখন, এখানেও কোনো প্রশ্ন নাই, প্রশ্ন তুলবে না। অভিজ্ঞতা বর্ণনে তুলতে হবে। হ্যাঁ, কারণ কি তুমি যে শিরোনামটাকে কেন্দ্র করে নিচে বিশ্লেষণ লিখছো, যেমন জাতীয় শহীদ মিনার, এটা কি প্রশ্নের নম্বর দেওয়ার পরে জাতীয় শহীদ মিনার কথাটা লিখতে হবে, লেখার পরে কি উত্তর লেখা শুরু করতে হবে, তারপরে তুমি মিনিমাম 3টা প্যারায় লিখবে। ওকে ছেলেরা, বুঝেছো? ভাষণে কোনো প্রশ্ন লেখার দরকার নাই, প্রতিবেদনে হ্যাঁ লিখতে হবে। প্রতিবেদনে তুমি যে ধরনের প্রতিবেদন লিখছো সেই ধরনের প্রতিবেদনের অবশ্যই শিরোনামটা লিখতে হবে, কারণ যে শিরোনাম তোমাকে লিখতে বলা হয়েছে, যেমন কলেজ গ্রন্থাগারের অবস্থা সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন প্রসঙ্গে, এটা তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আমরা প্রতিবেদনের ইয়েগুলো দিয়েছি, ফরম্যাট গুলো ওই অনুযায়ী সাজাতে হবে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি, এটা এক ধরনের কি সংবাদ প্রতিবেদন। এখন একজন সংবাদদাতা হিসেবে বা স্টাফ রাইটার রিপোর্টার হিসেবে কি তুমি এটা লিখতে পারো। অবশ্য প্রশ্নপত্রে উল্লেখ থাকতে পারে যে মনে করো যে তুমি অমুক পত্রিকার একজন কি স্টাফ রিপোর্টার বা অমুক পত্রিকার একজন সংবাদদাতা, হ্যাঁ এই বিষয়ে কি পত্রিকা উপস্থাপনের জন্য একটু প্রতিবেদন রচনা করো, সেক্ষেত্রে ওই নিয়মে লিখতে হবে। এখানে একটা শিরোনামের ব্যাপার আছে প্রতিবেদনের উপরে। আর বৈদ্যুতিন চিঠি এগুলোর কোনো কিছু নাই, এগুলোর কোনো শিরোনাম লিখতে হবে না, খুদে বার্তারও কোনো শিরোনাম লিখতে হবে না, জানো যে নিয়মে লিখতে হয় সেই নিয়মে লিখবে। চিঠিপত্রেও কোনো শিরোনাম লিখতে হয় না, এই যে ব্যক্তিগত চিঠিপত্রে, হ্যাঁ আবেদন পত্রে লিখতে হবে। তো যে আবেদন পত্রের বিষয় থাকে সেটা লিখতে হবে। সারাংশ সারমর্ম, একটা শব্দও তুলবে না, শুধু নম্বর দেবে, উত্তর প্রশ্নের নম্বর দেবে, উত্তর লিখবে, সারাংশ সারমর্ম। অনেকেই এই কথা লেখে যে সারাংশ সারমর্ম, নো, লেখার দরকার নেই, কারণ তোমার নম্বরেই বোঝাবে যে এটা সারাংশ এবং সারমর্ম।
আর এই সংক্ষিপ্ত করেও লেখার দরকার নাই, 2-3টা শব্দ লিখে ডট দিয়ে লেখার দরকার নেই। ভাব সম্প্রসারণ লিখতে হবে, হ্যাঁ ভাব সম্প্রসারণের শিরোনাম লিখতে হবে ছেলেরা। ভাব সম্প্রসারণের শিরোনাম লিখতে হবে কেন? ওই যে যেহেতু তুমি এই লাইনটার সম্প্রসারিত অংশ লিখছো, নিচে ব্যাখ্যা বিশ্লেষণ লিখছো, এ কারণে তোমাকে এটা লিখতে হবে। যেমন সাহিত্য জাতির দর্পণ স্বরূপ কথাটা লিখতে হবে প্রশ্নের নম্বর দেওয়ার পর। তারপরে তুমি কি 3টা প্যারায় মিনিমাম লিখবে, মিনিমাম 3টা প্যারায় লিখবে ভাব সম্প্রসারণ। উপরে কিন্তু কোনো শিরোনাম হবে না, হ্যাঁ কোথাও কোনো শিরোনাম হবে না যে মূল কথা, সম্প্রসারিত ভাব, উপসংহার, এই কথাগুলো কোথাও হবে না। হ্যাঁ প্যারা প্যারা করে করে লিখবে। বিশ্লেষণ অংশটা অনেক প্যারা করা যেতে পারে, 3টাই যে প্যারা করতে হবে তা নয়, তবে মেইনলি 3টা প্যারা করতে হবে। আচ্ছা, ভাব সম্প্রসারণে এই গেল। তাহলে এটার শিরোনাম লিখতে হবে ভাব সম্প্রসারণে। সংলাপ রচনা, হ্যাঁ সংলাপ রচনার ক্ষেত্রেও শিরোনামটা লিখতে হবে। হ্যাঁ সংলাপ, যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, না লিখলেও পারো, এই সংলাপ রচনায়ও প্রয়োজন হয় না, কারণ তুমি নম্বর দিলেই কি সংলাপ শুরু হয়ে গেল। ও একটা জিনিস খেয়াল করো, আমি তো তোমাদের মনে হয় বলেছিলাম যে যদি উল্লেখ থাকে যে তোমার নাম ধরো যে সজীব, তোমার বন্ধুর নাম ধরো যে সুমন, হ্যাঁ 2 বন্ধুর মানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে 2 বন্ধুর একটি সংলাপ রচনা করো, বা ইভটিজিং বিষয়ে সংলাপ রচনা করো, তাহলে ওই বন্ধুর নাম যে যা দেওয়া আছে তাই উল্লেখ করতে হবে। প্রথম একজনের নাম, দ্বিতীয় একজনের নাম। আর যদি কোনো উল্লেখ না থাকে, তাহলে বন্ধুর কথা যদি আসে 2 বন্ধুর সংলাপ রচনা করো, তাহলে প্রথম বন্ধু তারপরে কোলন দিয়ে তার সংলাপ লিখতে হবে, দ্বিতীয় বন্ধু কোলন দিয়ে তার সংলাপ লিখতে হবে। কোলন মানে কিন্তু এই যে এইটা ছেলেরা 2টা ফোঁটা, ওই বিসর্গ নয়, মাঝখানে যে ফাঁক থাকে এরকম গোল করে দাও সেরকম নয়, কোলন হলো 2টা ফোঁটা। উচ্চ মাধ্যমিক প্রশ্নে প্রশ্ন ইত্যাদি। ক্ষুদে গল্প রচনা, সংলাপ অবশ্যই এখানে শিরোনাম লিখতে হবে, শিরোনাম যদি দেওয়া নাও থাকে নিজে একটা শিরোনাম বানিয়ে লিখতে হবে। এই আর প্রবন্ধ রচনায় তো শিরোনাম লিখতেই হবে। স্যার রচনা কয় পেজ লিখবো স্যার? সময় অনুযায়ী তোমরা হিসাব করে নেবে, হ্যাঁ তোমরা হিসাব করে নেবে যে কয়টা প্রশ্ন এলো। সব প্রশ্ন তো নাও থাকতে পারে, সব প্রশ্ন এগুলোর সব নাও থাকতে পারে, হ্যাঁ তো যেটা মানে তোমরা প্রথমে প্রশ্নটা দেখে নেবে যে তুমি যে কয়টা প্রশ্ন আছে সেই কয়টা কোনটার জন্য কত মিনিট লাগতে পারে। তোমার সময় হলো 1.5 ঘন্টা, তখন তুমি হিসাব করে নেবে যে এই প্রশ্নের জন্য 20 মিনিট, এই প্রশ্নের 15 মিনিট, এই প্রশ্নের 10 মিনিট নিয়ে তুমি কি দেখবে যে তোমার কত মিনিট গেল, ঠিক আছে? তারপরে ওই অনুযায়ী লেখা শুরু করবে। বুদ্ধিমান পরীক্ষার্থী যারা, তারা প্রথমেই কি প্রশ্নটা পুরো পড়ে নিয়ে সিলেক্ট করে নেয় কোন উত্তর সে লিখবে, এবং সময় হিসাব করে নেয় যে কোন প্রশ্নের জন্য কত মিনিট সেই করবে। ওকে ছেলেরা? জি স্যার। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো বাবা, সময় প্রায় শেষ। আর স্যার হলো আপনার হলো এই যে ব্যাকরণ অংশ থেকে কি কোশ্চেন থাকবে স্যার নির্মিতি অংশের সাথে? থাকতে পারে, ওই জন্য তো বললাম এই অংশটা খুব ভালো করে পড়বে, তাহলে তোমাদের কি বহু নির্বাচনের জন্য মানে এমসিকিউর জন্য যা পড়বে সেটাই তো তোমাদের কাজে লাগবে যেখানেই আসো। জি স্যার। আর আমি তো এগুলো সব বিস্তৃত আলোচনা করেছি, তাই না বাবা? এই ব্যাকরণ অংশ যে 3টা চ্যাপ্টার আমি পড়িয়েছি, আর ম্যাডামও যা পড়িয়েছেন। আর তোমাদের তো বললাম যে এই বই কেন্দ্রিক পড়ালেখা করবে, কিন্তু হ্যাঁ এই বই কেন্দ্রিক পড়ালেখা করবে, তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে, এর ভেতর থেকে উদাহরণ আসবে। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো। না স্যার। আর আমি ওই যে একটা লেকচার তোমাদের ইয়েতে দিয়ে দেবো, রিপোর্ট টু প্রিন্সিপালে। বিশেষ করে গতকাল আমি যে ক্লাসটা নিয়েছি 12B সেকশনে, হ্যাঁ ওই লেকচারটা ওই মানে ক্লাসটা ইয়েতে যাবে, রিপোর্ট টু প্রিন্সিপালে আজকেই হয়তো যাবে। হ্যাঁ ওখানে ওই এই কথাগুলোই ওখানেও আমি বুঝিয়েছি, এইভাবেই তোমরা ওটাও শুনে নিতে পারো। আর কতজন শেষে আমরা আছি? তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই দোয়া করি। 16 জন, তোমরা 16 জন, গুড। আমি তো ধারণা করেছিলাম যে হয়তো অনেকেই এটার প্রয়োজন বোধ করবে না, যেহেতু আজকে ক্লাসটা হওয়ার কথা না, কিন্তু আমি তোমাদের উপকারের কথা চিন্তা করেই ক্লাসটা নিচ্ছি। বলো, আর কারো কোনো জিজ্ঞাসা আছে ছেলেরা? কারো কোনো প্রশ্ন? খুব ভালো করে লিখবে, তাড়াহুড়ো করবে না, সুন্দর করে লিখবে এবং লিখে পাঠিয়ে দেবে প্রশ্ন, মানে যা খাতা যে সময় দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে ইমেইল করে